আসসালামু আলাইকুম। আমি দিদার হোসেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং ১৮তম শিক্ষক নিবন্ধনে ইংরেজি বিষয়ে কলেজ লেভেলে ভাইবা দিয়েছি। এখন ফলাফল প্রত্যাশী। এছাড়া ১৭তম নিবন্ধনে ইংরেজি বিষয়ে পাশ করেছিলাম। যেহেতু প্রাইমারিতে যোগদান করেছি তাই আর হাই স্কুলে যোগদান করা হয়নি। এছাড়া পাশাপাশি আমি বিসিএস সহ অন্যান্য যে নন ক্যাডার পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। তো যেহেতু নিবন্ধনে পাশ করেছি বা প্রাইমারিতে চাকরিরত আছি, অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। সো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে সবকিছু মিলিয়ে। এই কারণে পেজটা খোলা যে এই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় শেয়ার করা এবং মূলত পরিকল্পনা হচ্ছে ছোট, ছোট ভিডিও আপলোড দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থেকে। আর আমি আশা করি আমি যে ভিডিওগুলো আপলোড দিব সবগুলো ভিডিও থেকে নম্বর কমন আসবে যেকোনো পরীক্ষায়। কারণ আমি ওইভাবে টপিকগুলো সিলেক্ট করে, করে ভিডিও দিব। যেহেতু সবার হচ্ছে ম্যাথ, ইংলিশে বেশি সমস্যা হয়। তা সবচেয়ে বেশি ম্যাথ এবং ইংলিশের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই পেজে হচ্ছে আমার এটা ১ম ভিডিও। এইজন্য আজকে কোনো টপিক নিয়ে আলোচনা না করে আমি যেহেতু সামনে আগামী মাসেই প্রাইমারির ৪৪,০০০ পদের একটা বিজ্ঞপ্তি হতে পারে। আর যেহেতু আমি প্রাইমারিতে কর্মরত আছি, তাই প্রাইমারি বিষয়ে কীভাবে ভালো করা যায় ওই বিষয়ে আজকে একটু নিজের অভিজ্ঞতা শেয়ার বা পরামর্শমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার এই কথাগুলো শুনলে আপনার প্রাইমারি প্রস্তুতিটা অনেক সহজ হবে এবং কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তো প্রাইমারি আসলে চাকরিটা নিয়ে যদি প্রথমে বলতে চাই, প্রাইমারি চাকরিটা আসলে এখন আর ওই আগের মতো যে হচ্ছে একেবারে সাধারণ বা অনেক ইচ্ছা করে পরীক্ষা দিতেন ওই লেভেলে আসলে নাই। বর্তমানে প্রাইমারি চাকরি আসলে অন্য লেভেলে এবং এটাকে মিনি বিসিএসও বলা হয়। আর বিশেষ করে গত ৩-৪ বছরে আসলে এটা অন্য লেভেলে চলে গিয়েছে। কারণ ২০২২ সাল থেকে যে পরীক্ষা হচ্ছে সেখানে আসলে এটার যোগ্যতা হলো অনার্স। তার পূর্বে যোগ্যতা ছিল হচ্ছে এইচএসসি। আর আমি নিজে হচ্ছে নিয়োগ পেয়েছি ২০২৩ সালে। ওইটা ছিল হচ্ছে প্রাইমারি ইতিহাসে অন্যতম ফেয়ার নিয়োগ। তো প্রাইমারি চাকরিটা হচ্ছে যদি বলি এটা বর্তমান ১৩তম গ্রেড এবং ১২তম গ্রেড তো মন্ত্রণালয় অলরেডি মেনে নিয়েছে যে ১২তম গ্রেড দিবেই এবং ১১তম গ্রেড বা ১০ম গ্রেডের জন্য আর কি শিক্ষকরা আন্দোলন করতেছে। আর এটা সবচেয়ে আরেকটা যে আমি ২-৩টা যদি হচ্ছে সবচেয়ে লোভনীয় যে বিষয়গুলো বলি, সেটা এক হইল আপনার চাকরিটা আপনার বাসার আশেপাশে হবে এবং সবচেয়ে যেটা ভালো লাগা সেটা হলো আপনি আপনার বাবা-মায়ের সাথে থেকে চাকরিটা করতে পারবেন। বাংলাদেশে আর কোনো মনে হয় চাকরি নাই যেটা আসলে বাসায় থেকে করা যায়। আর দ্বিতীয় সুবিধা হলো এটা প্রায় বছরে ৬ মাস বন্ধ থাকে। এই গত ঈদে প্রায় ৪০ দিন বন্ধ ছিল। আগামী কুরবানি ঈদে ২০ দিন বন্ধ থাকবে। আর শুক্র, শনি তো বন্ধ আছেই। এছাড়া বিভিন্ন বন্ধ আছে। সো মানে আমার মনে হয় যে শিক্ষকতার মধ্যে এটা অন্যতম একটা হচ্ছে লোভনীয় একটা চাকরি। তারপরে যদি বলি, এতদিন আসলে আমরা যারা আমি যে একজন সাধারণ প্রার্থী হিসেবে আসলে আমাকে চাকরি নিতে হয়েছে। এইজন্য আমাকে নাম্বার আসলে বেশি পাইতে হইছে। কারণ অনেক বেশি কোটা ছিল। কিন্তু আগামীতে এটা হচ্ছে খুবই একটা ভালো দিক যে আগামী নিয়োগ থেকেই ৯৩% মেধা আর ৭% কোটা। তার মানে কোটার আসলে এখন আর কোনো এখানে আ ভ্যালু নেই। সো এখানে যে মেধাবী যে পড়াশোনা করবে সেই আসলে এখানে চাকরিটা পাবে। আর এখানে ৭৫ নাম্বার এই গত নিয়োগ থেকে ৭৫ নাম্বার হচ্ছে এমসিকিউ এবং ২৫ নাম্বার ভাইভা। এই ২ টা মিলে আসলে যে মেরিট পজিশনে এগিয়ে থাকে তার চাকরিটা হয়। তো ১ম পয়েন্ট তো বললাম। ২য় পয়েন্ট হচ্ছে ৪৪,০০০ পদে যে সার্কুলারটা আসতেছে। এটা হইলো অন্যান্য সকল বিষয় মিলে সহকারী শিক্ষক হচ্ছে থাকবে হয়তো আরও কম। তো এটা বড় একটা সুযোগ। আর প্রাইমারিতে প্রতি বছরই প্রায় হচ্ছে এখন সার্কুলার দিচ্ছে। এটা খুবই একটা ভালো দিক। নিবন্ধন এবং প্রাইমারিতে এই ২ টা জায়গায় আসলে মানুষের বেকারত্ব অনেকটা কমিয়ে দিয়েছে শিক্ষিত মানুষদের। না হয় আসলে বাংলাদেশের যে অবস্থা আ চাকরির বাজার খুবই খারাপ অবস্থা। তারপর আমি একটা কথা লিখছি দেখেন প্রতিযোগী বেশি। এখন আপনার মনে হতে পারে যে প্রাইমারিতে এত প্রতিযোগী বেশি কিভাবে? আপনি হচ্ছে আপনাকে যদি আমার অভিজ্ঞতাই শেয়ার করি। আমার সাথে যারা যোগদান করেছে, আমরা ২৫ জন যোগদান করেছি হচ্ছে
সহকারী শিক্ষক হিসাবে, আর বাকিরা প্রাকে। তো 25 জনের মধ্যে যদি আমি বলি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্টুডেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আছে, জগন্নাথের আছে, মানে যত ভালো ভালো পাবলিক ভার্সিটি যত যেখানেরই হোক, আসলে এখানে ভালো ভালো ভার্সিটির এখন স্টুডেন্টও চাকরিটা পায় না। বিষয়টা আসলে এমন হয়েছে। সো প্রতিযোগী অন্য লেভেলে, আর এটা প্রতিযোগী তারাই যারা বিসিএস প্রিপারেশন নেয়। গতকালকে এই বিষয়ে আমি একটু একটা গ্রুপ আছে আমাদের, ওই যে লাইভ এমসিকিউ সবাই চিনেন, ওখানে এই বিষয়ে একটু কথাবার্তা বললাম বা আমার মতো আমি একটু পরামর্শ দিলাম। সেখানে দেখলাম যারা লাইভে বর্তমানে, আপনি যারা লাইভ সম্পর্কে ধারণা আছে, যে 130-40 পায় লাইভ পরীক্ষায়, তারা বলতেছে যে চাকরিটা যেন হয়ে যায়, চাকরিটা যেন টিকে যায়, এবং আমি আমার মতো পরামর্শ দিলাম। তার মানে এখানে যারা বিসিএস পরীক্ষা দেয় আসলে তারাই মূলত প্রতিযোগী, এবং সমস্ত টপ লেভেল ভার্সিটির স্টুডেন্ট এখানে প্রতিযোগিতা করে। তারপরে চাকরিটা মানে পেতে হয়, এত সহজ না। তারপর হলো 10 থেকে 46 বিসিএস, যেটা বললাম, এটা হচ্ছে 10 থেকে 46তম বিসিএস এর যে প্রশ্ন আছে আপনাকে বুঝে বুঝে সমাধান করতে হবে। মানে বিষয়টা এরকম না যে চর্যাপদ কে আবিষ্কার করে, বললাম যে শুধু হরপ্রসাদ শাস্ত্রী উত্তর শেষ, বিষয়টা এরকম না। এর সাথে অবশ্যই ব্যাখ্যা আছে। ব্যাখ্যায় লেখা আছে চর্যাপদ 1907 সালে আবিষ্কার করেন, এবং এটা নেপাল থেকে আবিষ্কার করা হয়। এর পদকর্তা 23 বা 24 জন। এর প্রথম কবি লুইপা। তার মানে এরকম যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাকে পড়তে হবে ব্যাখ্যার মধ্যে। তাহলে একটা প্রশ্ন আপনার 5টা প্রশ্ন হয়ে যাবে। শুধু উত্তর পড়ে আসলে এখানে কোনো লাভ নেই। এজন্য 10 থেকে 46 বিসিএস আপনার প্রশ্ন বুঝে বুঝে পড়া মাস্ট। এটা সবার আগে। তারপর আমি পয়েন্ট দিয়েছি, দেখেন বিগত প্রাইমারি প্রশ্ন। তার মানে এ পর্যন্ত তো অনেকগুলো প্রাইমারি প্রশ্ন হয়েছে, তাই না? সেই প্রাইমারি প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। বিশেষ করে আমি দেখেন 2022 থেকে লিখে রেখেছি, 2022 থেকে মাস্ট। কারণ এই যে বললাম আমাদের নিয়োগ থেকে, এটা যেহেতু অনার্স হচ্ছে যোগ্যতা, এবং ওখান থেকে একটু প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড করে। কারণ আগে ছিল এইচএসসি, সো ওখানের প্রশ্ন আর অনার্স লেভেলের প্রশ্ন অবশ্যই একটু স্ট্যান্ডার্ড হবে। তাই 22 সাল থেকে যে প্রশ্নগুলো আছে এগুলা বুঝে বুঝে করতে হবে, এবং কোন টপিক থেকে প্রশ্ন আসছে টপিক ভিত্তিক আলোচনা আসলে করে পড়তে হবে। সো আমি এইভাবে টপিক ভিত্তিকই চেষ্টা করব ছোট ছোট ক্লাসগুলো দেওয়ার। আপনার ধরেন প্রাইমারিতে হচ্ছে শতকরা থেকে হচ্ছে অঙ্ক আসে, আপনি শতকরা টপিকটা করবেন। মুনাফা থেকে অঙ্ক আসে, আপনি মুনাফা অঙ্কটা করবেন। এভাবে যে টপিক থেকে আসে সেভাবে হচ্ছে প্রশ্ন, এগুলা বিগত প্রশ্নগুলো করতে হবে। তারপরে অন্যান্য বিগত পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন আছে, অন্যান্য নন ক্যাডার আছে, অন্যান্য 11 থেকে 20 গ্রেডের প্রশ্ন আছে সেগুলো। কারণ আপনার প্রাইমারিতে যদি 75 এমসিকিউ হয়, সেখানে আপনি যদি বিগত প্রশ্ন পড়েন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনি বলেন যে আপনি সকল বিগত প্রশ্ন পারেন, পিসিএস প্রাইমারি বা অন্যান্য সহ শুধু বিগত প্রশ্ন, আপনি নিশ্চিত থাকেন আপনি 65-র উপরে কমন পাবেন শুধু বিগত থেকেই। আর অঙ্ক আর ইংরেজি পেলে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, এগুলো তো ডিরেক্ট কমন পড়ে না। বুঝে বুঝে পড়লে আশা করি আপনি প্রাইমারি চাকরিটা তো অবশ্যই টিকবেন। সো এই কয়েকটা যদি হচ্ছে আপনি পয়েন্ট আমি যেগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি হচ্ছে আপনি মেনে প্রিপারেশন নিতে পারেন, অবশ্যই আপনি চাকরিটা পাবেন। সো আপনি আশা করি যেহেতু হচ্ছে আগামী মাসে পরীক্ষা নিয়োগটা দিবে, এই জন্য এখন থেকেই পড়াশোনা করেন একটু সিরিয়াসলি যদি চাকরিটা পেতে চান। এবং এটা অন্যতম একটা হচ্ছে যে বললাম, যেহেতু সুবিধাজনক চাকরি, বাসায় বসে করতে পারবেন, বাবা মার সাথে থাকতে পারবেন, বাসা ভাড়া নাই, কোনো খরচ নাই এটা। সো সব মিলে আর কি এটা একটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা চাকরি, এবং আমি খুব এনজয় করতেছি। আর আমি সবচেয়ে বেশি এনজয় করি বন্ধগুলা, কারণ বন্ধগুলো হচ্ছে আসলে অনেক বেশি পাওয়া যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি আজকে পরামর্শমূলক কথাবার্তা বললাম। আর আপনারা যদি অন্য কোনো বিষয়ে, যে কোন বিষয়কে ভিডিও চান, এটা কমেন্টে বলবেন। আর লাইক কমেন্ট করে শেয়ার করে হচ্ছে উৎসাহ দিবেন, তাহলে হয়তো আমি উৎসাহ নিয়ে ভিডিওগুলো দিতে পারবো। আর কমেন্টে করেন যে কোন বিষয়ে ভিডিও চান। তো আজকে এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।